অচেনাকে চেনা আর অদেখাকে দেখার নেশায় আবার আমাদের এই পথ চলা, অন্তহীন সবুজের সমারোহে মাতাল করা সৌন্দর্যের পসরা সাজিয়ে প্রকৃতি রানীর এমন মায়াবী আহ্বান, একে উপেক্ষা করা যে বড়ই কঠিন। এমন নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে নতুন করে যেন উপলব্ধি করি কবির সেই লেখনী ধারা। মুক্ত আকাশে মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। আর এই সব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত জাবুই গ্রামে। আমাদের পথ দেখিয়ে এখানকার কামারপাড়ায় নিয়ে এলেন স্থানীয় এক গৃহবধূ শ্রীমতী আলপনা রায়। এখানেই রয়েছে স্থানীয় দে পরিবারের বসত বাড়ি সংলগ্ন এক বহু প্রাচীন মন্দির স্থাপত্য। বাংলার নিজস্ব আটচালা শৈলীতে নির্মিত এই নারায়ণ মন্দিরটি আকারে খুব বড় নয়। মন্দির অলঙ্করণে সামান্য কিছু কিছু পোড়ামাটির শিল্প ভাস্কর্য লক্ষ্য করা যায়। উত্তরমুখী এই দেবগৃহটি এক দুয়ারি। গর্ভগৃহে নারায়ণ এবং শ্রীধর জিউ ভিন্ন ভিন্ন দুটি শিলারূপে বিরাজ করছেন। নিত্য পুজো হয়। গর্ভগৃহের দরজার ওপরের অংশে টেরাকোটার মাধ্যমে উদ্ভিজ্জধর্মী আলপনা, জ্যামিতিক নকশা আর ফুলকারি ফুটিয়ে তোলা আছে। এছাড়াও শিবলিঙ্গ সহ 12টি প্রতীক শিব মন্দির, একটি কলস দণ্ড আর তার দুপাশে দুটি প্রস্ফুটিত ফুলের চিত্র লক্ষ্য করা যায়। বাঁকানো কার্নিস থেকে উল্লম্ব ফলকের সারিতে রয়েছে উদ্ভিজ্জধর্মী আলপনা, জ্যামিতিক নকশা আর ফুলকারি। এই অংশের নিচের দিকে দুপাশে দুটি রমণী মূর্তিও নজরে পড়ে। তবে অলঙ্করণের পুরোটাই আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, দুটি কারণে। প্রথমত মন্দিরটির প্রাচীনত্ব, আর দ্বিতীয়ত সিমেন্ট গোলা রঙের মোটা আস্তরণে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার জাবুই গ্রামের কামারপাড়ার এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়িত বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। এই মন্দির তো আপনাদেরই নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে যৌথভাবে আছে, দুই পরিবারের, হা পরিবার এবং দে পরিবার। বেশ, তা এই মন্দির কত বছর আগে প্রতিষ্ঠা হয়? অ্যাপ্রক্সিমেটলি ওই 300 বছর আগে। কে প্রতিষ্ঠা করেছিল, প্রতিষ্ঠাতার নাম বলতে পারবেন? না, সেটা ঠিক জানা নেই। না, সেটা জানা নেই। আচ্ছা, এই মানে এই পরিবারের আদি নিবাস কোথায় ছিল? আদি নিবাস তো এখানেই আছে। আমরা তো মানে আমার ঠাকুরদার মুখেও শুনেছি এখানেই থাকতেন সবাই। এখানেই, মানে অন্য জায়গা থেকে উঠে আসে না। আচ্ছা, এখানে কি কি ঠাকুর আছে? মানে এখানে তো মানে মেনলি এটা নারায়ণ মন্দির নামে পরিচিত, কিন্তু এখানে নারায়ণ এবং শ্রীধর গোপাল আছেন। নারায়ণ এবং শ্রীধরের দুটি শিলা রূপে তারা আছেন, এবং গোপালে যেরকম গোপাল আমরা দেখেছি সেরকম আছেন আর কি। আচ্ছা, এই পরিবারের মানে তো যৌথ পরিবারে মানে পুজো হয়, তা এই পরিবারের কি পেশা কি ছিল? মানে কি জমিদারি ছিল নাকি চাষবাস ছিল নাকি? হ্যাঁ, না, এখানে চাষবাস ছিল, তার সঙ্গে এখানে মানে আমরা তো কর্মকার, পিতলে কর্মকার আর কি, মানে পিতলের বাসন ঘড়া এই সমস্ত কিছু তৈরি হতো আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা দে, খা আর কর্মকার। ওই দে মানেই কর্মকার, টাইটেলটা দে কিন্তু কাজটা হচ্ছে কর্মকার। আচ্ছা, জাতি কর্মকার, টাইটেলটা দে। হ্যাঁ, দে টাইটেল, দে পরিবার এবং খা পরিবার। হ্যাঁ, মানে খা মানেও এখানে কর্মকারী। তার মানে এটা কর্মকারদেরই জায়গা। এখানেই সবাই যৌথভাবে বিভিন্ন পরিবার মিলে এটা পুজো এখানে মন্দিরেও হয়। আবার সত্যনারায়ণের সময় পূর্ণিমা বা এমনি অন্য কোনো তিথি ধরে যদি কেউ সত্যনারায়ণ পুজো দেয়, তো সেই ক্ষেত্রে মানে নারায়ণকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, মানে শ্রীধর গোপালকে নিয়ে যাওয়া হয়। এখানে একটা সিংহাসনের মধ্যে ঠাকুরের আরো দুটো সিংহাসন আছে। একটা সিংহাসনে মানে শুধুমাত্র নারায়ণ শিলা আছে,
আর একটাতে শ্রীধর এবং গোপাল আছেন। তো কারোর বাড়িতে পুজো হলে ওই শ্রীধর গোপাল যেটাতে আছেন সেই সিংহাসনই নিয়ে যাওয়া হয়। দে পরিবার থেকে রেগুলারলি যেটা নৈবেদ্য দেওয়া হয় সেই নারায়ণকে কোথাও নিয়ে যাওয়ার মানে পারমিশন নেই, এরকম রীতিই চলে আসছে। বেশ। আচ্ছা, বিশেষ কিছু পার্বণ হয় কি? হ্যাঁ হয়, ওই জন্মাষ্টমীর সময় হয়। জন্মাষ্টমীর সময় তালের বিভিন্ন সন্দেশ বা নাড়ু, লুচি এই সমস্ত, ওই ফুলুরি এসব বানিয়ে দেওয়া হয়। ওটার সময় বিশেষ অকেশনে পুজো হয়, আর না হলে রেগুলার যেমন হয় তেমনই হয়। আর বৈশাখ মাসটাতে 3বার করে পুজো হয় তখন, মানে সকালে যেমন হয় নিত্য সেবা তেমন, আবার বৈকালি হয় একটা, মানে যেটাকে গা তোলানিও বলা হয়। ফল জল খাওয়ানো। হ্যাঁ, মানে ফল দেওয়া হয় তখন, শুধুই ফল দেওয়া হয়। ওটা বিকেলে ওই মোটামুটি 4টের দিকে পুজো হয়। তার আগে সকালে পুজোর পর মানে ঠাকুরকে ওই ঠাকুরের যেটা কুড়ি বলে, যার মধ্যে স্নান করানো হয়, তার মধ্যেই গঙ্গা জল দিয়ে ঠাকুরকে রেখে দেওয়া হয় গরমের জন্য। সেটা মন্দিরে না তোমার মন্দিরের বাড়িতে? মধ্যেই, আচ্ছা, মন্দিরের মধ্যেই রাখা হয়। সেটা এভাবে চলে আসছে। হ্যাঁ, আবার সন্ধ্যাবেলা যেমন শীতল হয় তেমনই শীতল হয়, ওটা প্রতিদিনই হয়। বেশ। আর না হলে বৈশাখ মাস ছাড়া বাকি মাসগুলোতে ওই 2বার করে পুজো হয়, সকালে একবার আর সন্ধ্যাবেলায় শীতল হয়। আচ্ছা, এই মন্দির তো দেখছি রং করা হয়েছে, তার মানে মন্দির সংস্কার মাঝে মধ্যে হয়। হ্যাঁ, একবারই হয়েছিল মনে হয়, আমার আচ্ছা। দেখা একবারই হয়েছে। আচ্ছা, এই সংস্কারের ব্যয়ভার বহন করে কারা? এটা কি কোনো ট্রাস্টি বোর্ড না, আছে নাকি? এটা তো ইন্ডিভিজুয়ালি একটা ফ্যামিলি থেকে করেছিল। তো ঠাকুরকে না দিয়ে তো আমরা করতে পারি না, মানে ঠাকুর আমাদের বাড়ির, সেহেতু বাবাকে আগে করতে হবে। ওই জন্য এই ঘর আগে হয়েছে রং করা, এইটা হয়েছে। এই যে এই দাওয়াটা ছিল না, শুধুই ছিল একটুখানি ছোট ফুটে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, সেইগুলো আবার রাজমিস্ত্রি দিয়ে ঠিক করা হয়েছে বা রঙও করা হয়েছে। 10 বছর হলো। হ্যাঁ, তা সেটা সবাই মিলেই ব্যয়ভার বহন করে। সেটা আমি আমার ছেলেই করেছি, আর এর আগে এখন আমরা দেখিনি কোনোদিন। আমরা 35-36 বছর এসছি, বিয়ে হয়েছে, তো এসে থেকে দেখিনি কোনোদিনও না, সংস্কার হয়নি। দেখিনি, মানে পারেনি, এই হলো মানে কথা। যদি ভবিষ্যতে সংস্কারের কথা যদি চিন্তা ভাবনা করেন তাহলে কি সবাই যৌথ মিলেই করতে হবে। উদ্যোগেই করতে হবে? হ্যাঁ, আবার যদি কারো দয়া হয়, দয়ার দান বাবা, হ্যাঁ। কারো দয়া হলে হতে পারে। আচ্ছা। যেরকম ভাবে মানে কারোর ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, করবে। হ্যাঁ, যেরকম ভাবে কারোর ইচ্ছায় এই মানে খাঁ পরিবারেরই একজন দুটো রূপোর সিংহাসন গড়িয়ে দিয়েছেন। আবার যার ইচ্ছা হয় কেউ ঠাকুরকে বিভিন্ন অলংকারও দেয়। সেটা মানত বাবা বাজায় রাখলে তখন পারেন দিতে। মন্দিরটির সামনের দেওয়াল থেকে অ্যাসবেস্টসের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া রয়েছে গর্ভগৃহের সামনের বারান্দাটি। তার ফলে দেওয়ালে থাকা মূর্তি ফলকগুলো ভালো করে দেখা যায় না আর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণ কর্তৃক গোপিনীদের বস্ত্রহরণ, সিদ্ধি ঘোঁটায় রত শৈব সাধু, রামের আলিঙ্গনাবদ্ধ হনুমান আর 2-1টি পৌরাণিক দেবদেবীর মূর্তি ফলকও নজরে আসে। মা দুর্গারও একটি ফলক ছিল, তবে তা ঢাকা পড়ে গেছে বর্তমানে। মন্দিরটির চারদিকের দেওয়ালে থাকা জোড়া পাখির ভারবাহকগুলো ভারী সুন্দর। কোনো প্রতিষ্ঠালিপি চোখে পড়ে না মন্দিরের গায়ে। আনুমানিক 200 থেকে 250 বছরের প্রাচীন এই মন্দিরটি বহু ইতিহাস আর ঐতিহ্যের ভার বুকে নিয়ে প্রত্যন্ত এই গ্রামে জনমানুষের অগোচরে দাঁড়িয়ে রয়েছে। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।